কলকাতায় খুন হওয়া ঝিনাইদহ ৪ আসনের এমপি আনোয়ারুল আজিমের মরদেহ উদ্ধারে অভিযান চালিয়েছে পুলিশ। বৃহস্পতিবার রাতে পুলিশে অভিযান চালায়। গ্রেপ্তার ক্যাব চালক সিয়ামকে জিজ্ঞাসাবাদের সূত্রে কাশীপুর থানার কৃষ্ণনগরে তল্লাশি চালায় পুলিশ। 10 দিন আগে খুন হন ঝিনাইদহ ৪ আসনের এমপি আজিম। এরপর ঢাকা ও কলকাতার পুলিশ ঘটনা তদন্তে নামে। এই ঘটনায় ঢাকা ও কলকাতায় আলাদা মামলা হয়েছে। মামলা তদন্তে ঢাকা সফর করছেন কলকাতা পুলিশের একটি দল। তারা ঢাকায় ডিবি প্রধানের সাথে বৈঠক করলেও সাংবাদিকদের সাথে কোনো কথা বলেননি। ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম হত্যা রহস্য উদ্ঘাটনে ডিবি কার্যালয়ে বৈঠক করেছে ভারতীয় পুলিশের একটি বিশেষ দল। হত্যার নানা দিক নিয়ে বাংলাদেশের পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা হয় তাদের। বৃহস্পতিবার সন্ধ্যা 6:45টার দিকে ডিবি কার্যালয়ে প্রবেশ করে ভারতীয় স্পেশাল পুলিশের 2 সদস্য সহ 4 জনের একটি দল। আলোচনা শেষে ডিবি প্রধান হারুনুর রশিদ সাংবাদিকদের জানান, এমপি আজিম হত্যাকাণ্ডে ভারতে আটক সিয়ামকে জিজ্ঞাসাবাদ করছে সেদেশের পুলিশ। তার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এছাড়া ভারতীয় পুলিশের বিশেষ দলের সঙ্গে বাংলাদেশের গোয়েন্দাদের আলোচনায় সব তথ্য আদান প্রদান করা হয়েছে। গোয়েন্দাদের যৌথ তথ্যের ভিত্তিতে শিগগিরই খণ্ডিত মরদেহ উদ্ধার করা সম্ভব হবে বলেও জানান ডিবির প্রধান। ওই দেশেও যিনি গ্রেপ্তার হয়েছেন ওনারা আমাদেরকে বলেছেন, তার মাধ্যমে তারা হয়তো শীঘ্রই চেষ্টা করছেন যেন ওই আসামিটাকে যে আসামি ডেড বডির যে বিভিন্ন পার্টগুলি কোথায় ফেলেছেন সেটা তারা হয়তো শীঘ্রই তারা বের করে ফেলতে পারবে। ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার আগে পরে বাংলাদেশ ও ভারতের 4 জায়গায় বৈঠক করে খুনিরা। এর মধ্যে বাংলাদেশের জায়গা দুটি ছিল হত্যার মূল পরিকল্পনাকারী বলে অভিযুক্ত আখতারুজ্জামান শাহিনের রাজধানীর 2টি ফ্ল্যাট, আর কলকাতার বৈঠক হয় 2টি আবাসিক হোটেলে। এসব তথ্য দিয়েছে 2 দেশের পুলিশ। হত্যাকারী সন্দেহে সিয়াম ওরফে জুবায়েরকে বৃহস্পতিবার গ্রেপ্তারের পর সে দেশের সিআইডি পুলিশ ওই 2 হোটেলে অভিযান চালিয়ে তথ্যের সত্যতা পেয়েছে। হত্যা পরিকল্পনার অংশ হিসেবেই 1 বছর আগে কলকাতার নিউ টাউন এলাকার বিলাসবহুল সঞ্জীবা গার্ডেনে অ্যাপার্টমেন্ট ভাড়া নেওয়া হয় শাহিনের নামে। কিন্তু হত্যার প্রক্রিয়া শুরু হয় রাজধানী ঢাকার 2 অ্যাপার্টমেন্টে গোপন বৈঠক করে, জানায় গোয়েন্দা পুলিশ, যেখানে ছিলেন 3 জন। উদ্দেশ্যটা ছিল যে এমনভাবে গুম করা হবে তাকে যেন কেউ কোনোদিন তার অস্তিত্ব না পায়। এই হত্যাকাণ্ডটা আসলে তাদের দীর্ঘদিনের একটা পরিকল্পিত প্ল্যানের একটা অংশ, এবং তারা দীর্ঘদিন যাবতেই তারা একটা সুযোগ খুঁজছিল ভিকটিম কোন সময় ওই দেশে যাবে। আর কলকাতার পুলিশের তথ্য, খুনি চক্রটি বাংলাদেশ থেকে আকাশপথে কলকাতা যায় হত্যাকাণ্ডের 12 দিন আগে। বিমানবন্দরের কাছের ভিআইপি রোডে 4 তারকা মানের O2 হোটেলে আস্তানা গাড়েন মূল অভিযুক্ত শাহিন সহ 5 জন। এখানে থেকে খুন, লাশ গুম আর পরে নিরাপদে সরে যাবার নির্দেশনা চূড়ান্ত করে শাহিন কলকাতা ছেড়ে ঢাকায় ফেরেন হত্যাকাণ্ডের 3 দিন আগে, গত 10 মে। আর কলকাতায় রেখে আসেন খুনি চক্রের অন্তত 5 জনকে। এমপিকে হত্যার পর লাশের টুকরো ফেলে দিয়ে সিয়াম সহ 3 খুনি ভাড়া নেন আগের হোটেলের আধা কিলোমিটার দূরের অন্য একটি হোটেলে, নাম ব্লু মুন। হত্যা পরবর্তী করণীয় ঠিক করে একদিন বাদেই তারা হোটেল ছাড়েন। সিআইডি বলছে, মরদেহের টুকরোগুলো হত্যাকাণ্ডের পরের 3 দিন দফায় দফায় বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার দায়িত্ব ছিল সিয়ামের। নিজের ট্যাক্সি ক্যাবে করে ছোট প্লাস্টিকের ব্যাগে ভর্তি মরদেহের টুকরো পরিবহনের কথা স্বীকার করলেও কোথায় তা লুকানো হয়েছে সেটা অজানা বলে সিআইডিকে তথ্য দেয় সিয়াম। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 14 দলের মধ্যে কোনো দূরত্ব থাকছে না বলে খোলাসা করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। জানান, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে এ জোটকে আরও সংগঠিত হওয়ার নির্দেশ দিয়েছেন শেখ হাসিনা। বৈঠক শেষে বৃহস্পতিবার রাতে গণভবনে সাংবাদিকদের এসব কথা বলেন ওবায়দুল কাদের। সরকারে আসার পর প্রথমবারের মতো 14 দলের সাথে বৈঠকে বসেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। বৃহস্পতিবার সন্ধ্যায় গণভবনে সভা শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন নেতারা। জানান, 14 দল একসাথে সামনে এগিয়ে যাবে। আন্তর্জাতিক পরিস্থিতি সবকিছু মিলিয়ে 3.5 ঘন্টা ধরে 14 দলের নেতাদের সাথে সরকার প্রধানের কথা হয়েছে বলে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 14 দলের নেতারাও মনে হয়
যে দূরত্বের কথাটা বলা হচ্ছে সেটা আর থাকবে না। এটাই আজকে সবার পর আমি এক কথা বলব। বৈঠকে অর্থনৈতিক খাতে নৈরাজ্য লুটের প্রসঙ্গ উত্থাপন করেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। সে ব্যাংকের নৈরাজ্য, অর্থ পাচার রোধ এগুলো নিয়ে যদি না করি তাহলে এই উন্নয়নে ধারাবাহিকতা রক্ষা করা যাবে না। আমরা একটা উচ্চ বৈষম্যের দেশ, বঙ্গবন্ধু বৈষম্যের বিরুদ্ধে কথা বলেছে, আজকে আমরা একটা উচ্চ বৈষম্যের দেশে পরিণত হয়েছি। সরকার উৎখাতের ষড়যন্ত্র নিয়ে কথা হয়েছে জানিয়ে জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেন, মনোমালিন্য ও ত্রুটি বিস্তুতির সমাধান চেয়েছেন তারা, তবে মন্ত্রিপরিষদ নিয়ে আলোচনা হয়নি। যেসব মনোমালিন্য আছে এবং ভুল বোঝাবুঝি আছে অথবা ত্রুটি বিচ্যুতি আছে, সেই ত্রুটি বিচ্যুতিগুলো সমাধান করা দরকার। সেই হিসাবে দ্বিপাক্ষিকভাবে বৈঠক, আরও ঘনিষ্ঠভাবে বৈঠক এবং দলের বোঝাপড়ার মধ্য দিয়ে সামনের পথ চলার একটা পথনকশা তৈরি করা হবে। 14 দলের এ বৈঠকে বড় দলকে সম্মানের পাশাপাশি ছোট দলগুলোর দিকে যথাযথ মনোযোগের আশা নেতাদের। জাহিদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। একটি দেশের পক্ষ থেকে বিমান ঘাঁটি তৈরির সুযোগ দাবি এবং অন্যান্য টোপ মেনে না নেওয়ায় নানা প্রতিকূল পরিস্থিতিতে পড়তে হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সন্ধ্যায় গণভবনে 14 দলীয় জোটের নেতাদের সঙ্গে বৈঠকে একথা বলেন আওয়ামী লীগ সভাপতি। জানান, মূল্যস্ফীতি কমিয়ে দেশের মানুষের স্বস্তি নিশ্চিত করা সরকারের লক্ষ্য। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠনের প্রায় 5 মাস পর 14 দলীয় জোটের সঙ্গে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতির এটি প্রথম বৈঠক। গণভবনে জোটের প্রতিটি দলের প্রতিনিধিদের স্বাগত জানিয়ে সমসাময়িক জাতীয় ও আন্তর্জাতিক নানা প্রসঙ্গে সরকার ও দলের অবস্থান তুলে ধরেন শেখ হাসিনা। যতই মুরব্বী ধরুক আর যাই ধরুক, এদেরকে আমরা ছাড়বো না। পরিষ্কার কথা, মানুষের ক্ষতি যারা করবে তাদের প্রতি ব্যবস্থা আমাদের অব্যাহত থাকবে। জাতীয় নির্বাচনের আগে আন্তর্জাতিক মহলের তৎপরতার বর্ণনা দেন সরকার প্রধান। বলেন, বাংলাদেশের বিরুদ্ধে এখনো চক্রান্ত চলছে। যদি আমি বাংলাদেশে কারো এয়ারবেস করতে দিই, ঘাঁটি করতে দিই, তাহলে আমার কোনো অসুবিধা নাই। কোনো এক সাদা চামড়ারই প্রস্তাব, আমি একই জবাব দিছি, যে আমি জবাব দিয়েছি স্পষ্ট যে আমি বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে। আমরা যুদ্ধ করে বিজয় অর্জন করে দেশ স্বাধীন করেছি। দেশের অংশ ভাড়া দিয়ে বা কারো হাতে তুলে দিয়ে আমি ক্ষমতায় যেতে চাই না, আমার ক্ষমতার দরকার নেই। যে কারণে আমাদের কিছু সমস্যা সবসময় পড়তে হচ্ছে, হবে আমি জানি, কিন্তু আমি এটা পাত্তা দিই না। সোজা কথা, দেশের মানুষ হচ্ছে আমার শক্তি, মানুষ যদি ঠিক থাকে আমরা আছি। সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা ও মানহানিকর প্রচারণার বিষয় তুলে ধরেন আওয়ামী লীগের সভাপতি। ভবিষ্যতে আরও চ্যালেঞ্জ মোকাবেলার প্রস্তুতির কথাও জানান। 44টা টেলিভিশনের মধ্যে প্রায় 34টা চালু আছে, সবাই কথা বলে, টক শোতেও কথা বলে, সারাদিন সমালোচনা করে। আর এতগুলি নিউজ পেপার, এত কথা বলার পরে সব কথা শেষ কথা বলতে দেওয়া হয় না। তো টেলিভিশনে যখন সবাই এইভাবে কথা বলে, আমরা তো কারো গলা টিপে ধরি না, বাধাও দিই না, কেউ বাধাও দেয় না, যা খুশি তাই বলে যাচ্ছে, তা সত্য মিথ্যা যা দিও। দেশের পর্যাপ্ত খাদ্য উৎপাদনের কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, মূল্যস্ফীতি কমিয়ে দেশের মানুষের স্বস্তি নিশ্চিত করাই এখন সরকারের লক্ষ্য। এখন ইনফ্লেশনটা কমাতে পারলে তাহলে একটু মানুষের একটু স্বস্তি হতো। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সাবেক আইজিপি বেনজির আহমেদের সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছে ঢাকা মহানগর দায়রা জজ আদালত। দুদকের আবেদনের পর বৃহস্পতিবার বিকেলে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসমা জগলুল হোসেনের আদালত এ আদেশ দেন। সাবেক আইজিপি বেনজির আহমেদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে নিজের ও স্ত্রী সন্তানদের নামে দেশে বিদেশে কয়েকশো কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এসব সম্পদের মধ্যে রয়েছে ঢাকার অভিজাত এলাকাগুলোতে ফ্ল্যাট, বাড়ি আর জমি, সঙ্গে গোপালগঞ্জে সাভানা ইকো রিসোর্ট নামের একটি পর্যটন কেন্দ্র। এছাড়াও তার স্ত্রী ও 2 মেয়ের নামে দেশের বিভিন্ন এলাকায় অন্তত 6টি কোম্পানি আর 5টি প্রতিষ্ঠানে বিনিয়োগের তথ্য উঠে এসেছে বিভিন্ন গণমাধ্যমে। বেনজির আহমেদের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে অনুসন্ধান শুরু করে দুর্নীতি দমন কমিশন। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ আদালত গোপালগঞ্জে বেনজিরের 83টি দলিলের সম্পদ জব্দের আদেশ দেন। সেই সঙ্গে
তার ২৭টি ব্যাংক অ্যাকাউন্ট সহ আর্থিক লেনদেনকারী মোট ৩৩টি অ্যাকাউন্ট স্থগিত থাকবে। পুলিশের সাবেক এই মহাপরিদর্শক ৩৪ বছর ৭ মাস চাকরি শেষে ২০২২ সালে অবসরে যান। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র্যাবের এই সাবেক প্রধানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাও রয়েছে। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শ্রম আইন লঙ্ঘনের মামলায় ডক্টর ইউনূস সহ ৪ আসামির জামিনের মেয়াদ আগামী ৪ জুলাই পর্যন্ত বাড়িয়েছে শ্রম আপিল ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার সকালে আদালত থেকে বেরিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস নিয়মিত হাজিরা দেয়াকে দুর্যোগের সাথে তুলনা করে বলেন, এতে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। এদিকে রাষ্ট্রপক্ষ বলছে, সাজাপ্রাপ্ত আসামি হয়ে দেশের ভাবমূর্তি নিয়ে কথা বলার এখতিয়ার নেই। শ্রম আইন লঙ্ঘনের মামলা এবং শ্রমিকদের অর্থ আত্মসাতের দুদকের মামলায় গত ৬-৭ মাস ধরে নিয়মিতভাবে আদালতে উপস্থিত হচ্ছেন ডক্টর ইউনূস সহ অন্য আসামিরা। বৃহস্পতিবারও সকালে রাজধানীর কাকরাইলের শ্রম আপিল ট্রাইব্যুনালে হাজির হন শ্রম আদালতে দেয়া ৬ মাসের সাজার বিরুদ্ধে জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন নিয়ে। আদালত থেকে বেরিয়ে হয়রানির অভিযোগ করেন এই নোবেল বিজয়ী। প্রচুর কাজ করতে পারতাম যদি না আমরা এইসব টানাহেস্টার মধ্যে পড়ে না আছি, এই দুর্যোগের মধ্যে পড়ে না আছি। এটা ঠকছে কারা? আমি কি ঠকছি? আমার ঠকার কি আছে? আমি যা করার করেছি। শেষ বয়সে যেটুকু করে যেতে চেয়েছিলাম আমাকে সে সুযোগ দেওয়া হচ্ছে না। তবে কোনো ধরনের হয়রানির অভিযোগ নাকচ করেন কলকারখানা পরিদর্শন অধিদপ্তরের আইনজীবী। বলেন, আদালতের কাছে তিনি এখন একজন সাজাপ্রাপ্ত আসামি। উনি সাজাপ্রাপ্ত আসামি। ওনার পার্টিকুলার একটা কেসের সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে ওনার সাজা হয়েছে। উনি কথা বলতে পারবেন, মামলা নিয়ে কথা বলুন, আমাদের কোনো আপত্তি নেই। আগেও বলেছেন, ওনার আইনজীবী বলেছেন, এবং উনি আর্জি করেছেন, আর্জি করে জামিন বর্ধিত করেছেন। ডক্টর ইউনূস সহ ৪ আসামির জামিনের মেয়াদ ৪ জুলাই পর্যন্ত বাড়িয়েছে আদালত। তবে সাজার রায়ের সার্টিফাইড কপি না পাওয়ায় এদিনও মূল আপিল শুনানি হয়নি। কোর্ট মনে হয় অনেকটা নিরুপায় হয়ে আবার আগামী ৪-৭ তারিখে আমাদের পরবর্তী ডেট নির্ধারণ করেছেন। ওই দিন পর্যন্ত বেইল মঞ্জুর করেছেন। স্থায়ী জামিন আবেদন মঞ্জুর না হলেও এ নিয়ে ৪র্থ দফায় জামিনের মেয়াদ বাড়ল ডক্টর ইউনূসের। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ওয়েবিলের নামে বাস যাত্রীদের কাছ থেকে প্রতিদিন ১.৫ থেকে ২ কোটি টাকা বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে গণপরিবহন চালক মালিকের বিরুদ্ধে। ২ বছর আগে এই টাকা নেওয়া বন্ধের সিদ্ধান্ত হলেও তা কার্যকরে কোনো লক্ষণ নেই। উল্টো আগের মতো সেই ওয়েবিল আদায় নিয়ে যাত্রীদের সাথে চালক হেলপারের বাগবিতণ্ডা লেগেই আছে নিত্যদিন। আর এজন্য একে অন্যকে দুষছেন চালক ও মালিক পক্ষ। সংকট কাটাতে ডিজিটাল পদ্ধতিতে ভাড়া আদায়ের পরামর্শ যাত্রী কল্যাণ সমিতির। কত কিলো? এখানে 18 টাকা করে ভাড়া আছে। কি হিসাবে ভাড়া? কিলো হিসাবে 18 টাকা আছে। কি হিসাবে ভাড়াটা কি হিসাবে? নোবেল হিসাবে। লাভলি পরিবহনের বাস সংসদ ভবন থেকে মগবাজার ওয়্যারলেস পর্যন্ত ভাড়া চাইলেন 20 টাকা। মোটে 4 কিলোমিটার পথের ভাড়া 20 টাকা কেন জানতে চাইলে খেপে যান গাড়ির হেলপার। ওই বিলে ভাড়া নিতে নির্দেশ আছে মালিকের, জানান চালকরা। রেট করে ভাড়া মিলাই দিচ্ছে ওনারা যে ভাড়া নিতে বলছে আমরা ওই ভাড়া নিতেছি আমরা। আর ওই বিল না নেওয়ার সিদ্ধান্ত বাস্তবায়ন না হওয়ার জন্য মালিক সমিতি দুষছে চালক হেলপারদের। ৬,০০০ শ্রমিক ড্রাইভার এরা তো কিছু না কিছু করবেই, নিজেদেরকে সেভ করার জন্য অনেক কথাই বলবে এবং নিজেরা, কারণ এটা একটু তো জটিল একটা ব্যাপার যে মেশিন দিয়ে ভাড়া কাটিয়া এটারে সাথে রাখা, এটা একটু তারা এটারে একটা হয়রানির মতোই তারা মনে করে। অবশ্য এজন্য কিছু অসাধু পরিবহন ব্যবসায়ী দায় আছে বলেও স্বীকার করেন এক বাস মালিক। এই পদ্ধতিটা নষ্ট হয়ে গেছে, কিছু কিছু কোম্পানি বা কিছু কিছু কোনো ব্যক্তি হয়তো এটাকে মিসইউজ করে অবৈধভাবে সরকার নির্ধারিত হারের থেকে হয়তো বেশি টাকা আদায় করেছে। বিআরটি এর অবৈধ ঘোষণা ও বাড়তি ভাড়া আদায় নিয়ে সমালোচনার মুখে 2022 সালের 10 আগস্ট ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি বৈঠক করে ওই বিল প্রথা বাতিলের সিদ্ধান্ত জানায়। শুরুতে ইলেকট্রনিক্স ডিভাইসের মাধ্যমে দূরত্ব অনুপাতে ভাড়া আদায় পদ্ধতিও চালু হয়, কিন্তু সেই ব্যবস্থা টেকেনি বেশি সময়। মোহাম্মদপুর থেকে আপনি ফ্যামিলি নামলে ওখানেও 10 টাকা ভাড়া, বুঝতে পারতেছেন এখানে কোনো নিয়ম কানুন কোনো কিছুই নেই। তাদের তালিকা আছে, অনেকে দেখতে চায়, দেখাতে চায় তখন দেখাতে পারে না, এরা মতো ভাড়া নিচ্ছে আর কি। ঢাকার বিভিন্ন স্থানের ভিন্ন ভিন্ন রুট ধরে একটি বাসেও দেখা গেল না ভাড়ার তালিকা, যদিও প্রতিটি বাসে এই তালিকা দৃশ্যমান থাকা বাধ্যতামূলক করেছে বিআরটিএ। এমনকি দেখা গেল না টিকিট কাটার ডিজিটাল কোনো ডিভাইসও।
এদিকে সংকট সমাধানে আবারও ডিজিটাল পদ্ধতিতে ভাড়া আদায় চালুর পক্ষে মত দেয় যাত্রী কল্যাণ সমিতি। দৈনিক প্রায় 1.5 থেকে 2 কোটি টাকার মতো অতিরিক্ত ভাড়া আদায় শুধু কেবলমাত্র বাসে হচ্ছে। যদি নগদ টাকার লেনদেন বন্ধ হয় তাহলে চাঁদাবাজি, নৈরাজ্য এটা বন্ধ হয়। আর বরাবরের মতো বিআরটি এর দাবি, নিয়মিত মোবাইল কোর্ট আর জরিমানা করে গণপরিবহন খাত ঠিক করার চেষ্টা চলছে তাদের। আমাদের মোবাইল কোর্ট কিন্তু রেগুলার কিন্তু সংখ্যায় কম হলো, কিন্তু ওরা কিন্তু যখন গাড়িতে উঠে দেখে ভাড়া ছাড় নেই তখন কিন্তু ওরা জরিমানা করে। গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে আরও বেশি নজরদারি প্রয়োজন বলছেন যাত্রীরা। ওয়েবিল প্রথা সমূলে বন্ধে আশ্বাস নয়, তারা চান কর্তৃপক্ষের শক্ত পদক্ষেপ। আফসানা আফরোজ জুই, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কারিগরি বোর্ডের সনদ জালিয়াতির ঘটনায় জড়িত কর্মকর্তার সাজা হলেও আবার তাকে ওই পদে দায়িত্ব দেওয়া হয়। এরপর ৫,০০০ সনদ তৈরির বিশেষ কাগজ চুরি করা হয়। এসব কাগজ নিয়ে ধাপে ধাপে তৈরি হয় জাল সনদ। সম্প্রতি বোর্ডের তদন্ত প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে। এদিকে জালিয়াতির ঘটনায় ৫২ জন অস্থায়ী কর্মচারীকে রদবদলের সিদ্ধান্ত নিয়েছে কারিগরি শিক্ষা বোর্ড। কারিগরি শিক্ষা বোর্ডের সনদ জালিয়াতির অভিযোগে সিস্টেম অ্যানালিস্ট AKM শামসুজ্জামানকে আটক করে পুলিশ। বোর্ডের তদন্তে জানা যায়, শামসুজ্জামান ২০১৬ সাল থেকেই সনদ জালিয়াতির কাজে জড়িত। শুরুর দিকে শর্ট কোর্সের জাল সনদ তৈরি করতেন। এর দায়ে ২০১৭ সালে শাস্তি হওয়ার পরও তাকে ২০২১ সালে একই দায়িত্ব দেয়া হয়। প্রতিবেদন অনুযায়ী ২০২২ সালের ১১ মার্চ সন্ধ্যায় অফিস ছুটির পর এই কর্মকর্তা গোপন রুমে প্রবেশ করে সনদের ৫,০০০ বিশেষ কাগজ চুরি করে, যা দিয়ে পরবর্তীতে সনদ তৈরি করে। কারিগরি শিক্ষা বোর্ডের সিকিউরিটি প্রিন্টিং প্রেস থেকে ছাপানো যে ব্যাকগ্রাউন্ড, সেগুলো চুরি করে এখান থেকে নিয়ে তারপরেই কিন্তু বাইরে এগুলোকে প্রিন্ট আউট দেওয়া হয়েছে। সনদ জালিয়াতির ঘটনায় বোর্ডের আরও বেশ কয়েকজন কর্মকর্তা কর্মচারী জড়িত বলে প্রতিবেদনে উঠে এসেছে। বোর্ড বলছে, এসব কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। পর্যায়ক্রমে পরীক্ষা নিয়ন্ত্রণ বিভাগের সাথে সম্পর্কিত যত কর্মচারী আছে আমরা তাদেরকে সেখান থেকে সরিয়ে আনব। তাদের তালিকা প্রস্তুত করা হয়েছে, তাদেরকে কোথায় ডেপ্লয় করব সেটাও আমরা রেডি করেছি। এদিকে বোর্ডের কার্যক্রম এখনও অটোমেশন হয়নি বলে তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে। বিশেষজ্ঞরা বলছেন, বোর্ডের সব কার্যক্রম ডিজিটাল করার পাশাপাশি নিরাপত্তা জোরদার করা জরুরি। আপনার কারিগরিভাবেও যে আপনার শুধু ডিজিটাল সিস্টেমে জালিয়াতি যেন না করা যায়, সেটার জন্য বেশ কিছু মেকানিজম কিন্তু আছে সারা ওয়ার্ল্ড ওয়াইড। ধরেন যে ডিজিটাল সিগনেচারের কথা বলতে পারি, সেখানে সার্টিফিকেট নিলেও ডিজিটালি সেটা কিন্তু হচ্ছে যে ভেরিফাই করা যায়। সব জাল সনদ চিহ্নিতের পর বাতিল করা হবে বলে জানিয়েছে বোর্ড। শুধু সনদ জালিয়াতি নয়, অভিযোগ আছে বোর্ডের আয় ব্যয়ের হিসাবের গড়মিলেরও। শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন, মানসম্মত কারিগরি শিক্ষা নিশ্চিত করতে হলে সবার আগে বোর্ডের স্বচ্ছতা আনতে হবে। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানী ঢাকা থেকে প্রতিদিন ২৮০টি দৈনিক পত্রিকার ১,৫৫,০০,০০০ কপি প্রকাশিত হয় বলে সরকারিভাবে তথ্য আছে, কিন্তু বাস্তবে ৮ থেকে ১০ লাখের বেশি পত্রিকা প্রকাশ হয় না বলে মনে করেন সংশ্লিষ্টরা। বেশি প্রচার সংখ্যা থাকলে সরকারি ও বাণিজ্যিক সুযোগ সুবিধা বেশি মিলে বলে একটি চক্র সংবাদপত্র শিল্প নিয়ে এই নৈরাজ্য চালাচ্ছে দীর্ঘদিন ধরে আছে অভিযোগ। সরকারি হিসেবে দেখানো দেশে বেশি প্রচার সংখ্যার ইংরেজি দৈনিকটির নামও শোনেননি অনেক পাঠক। পত্রিকা হকারদের কাছেও পত্রিকাটি অপরিচিত। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের দীর্ঘ অনুসন্ধানে সংবাদপত্রের মন গড়া প্রচার সংখ্যার এই চিত্র পাওয়া যায়। দেশে মানসম্মত ইংরেজি দৈনিক বাজারে আছে হাতে গোনা কয়েকটি। এর মধ্যে ডেইলি স্টার সবচেয়ে বেশি পাঠকপ্রিয় বলে সর্বমহলে পরিচিত। তথ্য মন্ত্রণালয় নিয়ন্ত্রিত সংস্থা ডিএফপির হিসাবে এই ইংরেজি দৈনিকের প্রচার সংখ্যা প্রতিদিন ২৯,৪৫০টি, আর সরকারি বিজ্ঞাপনের হার প্রতি কলাম ইঞ্চি ৪৮২ টাকা। ডিএফপির সবশেষ হিসাব, ইংরেজি দৈনিক ডেইলি ইন্ডাস্ট্রির প্রচার সংখ্যা দিনে ৩৯,৯৯৮ কপি। সেই হিসাবে ইন্ডাস্ট্রি হচ্ছে দেশের সর্বাধিক প্রচারিত ইংরেজি দৈনিক, যার সরকারি বিজ্ঞাপন হার কলাম ইঞ্চি ৫৩৮ টাকা। রাজধানীর বেশ কয়েকটি সংবাদপত্র বিক্রির স্টলে খোঁজ নিয়ে দেখা গেল তাদের কেউই বেচাকেনা করেন না এই সংবাদপত্র। ইন্ডাস্ট্রিটা এখনো অনেকে চিনে না অথবা জানেই না ইন্ডাস্ট্রিটা কি, আসলে কি ইন্ডাস্ট্রি পত্রিকা আছে কিনা অনেকে জানেই না। তাহলে এত প্রচার সংখ্যা বেশি হলো কিভাবে? বিষয়টি নিয়ে প্রথমে আমরা জানতে চাই ডিএফপির কাছে।
কিন্তু তাদের কেউই ক্যামেরার সামনে কথা বলেননি। তবে ডিএফপি থেকে বলা হয়েছে দৈনিক ইন্ডাস্ট্রির প্রচার সংখ্যা নিরীক্ষার পর নির্ধারণ করা হয়েছে 14,200 কপি। পরে প্রতিষ্ঠানটি থেকে উচ্চ আদালতে রিট করে এই প্রচার সংখ্যা স্থগিত করে পূর্বের প্রচার সংখ্যা বহাল রাখা হয়েছে। এটা ডিএফপি আমাদেরকে দিয়েছিল। পরবর্তীতে সার্কুলেশনটা সবগুলি পত্রিকারই কমাই দিছে। আমরা ওইটার বিরুদ্ধে হাইকোর্টে রিট করেছি। ডিএফপি ঘোষিত সংবাদপত্র প্রচার সংখ্যার তালিকা ধরে দেখা যাক দৈনিক চিত্রের কি অবস্থা। এটির প্রচার সংখ্যা দেখানো হয়েছে দিনে 1,41,100 কপি। এ প্রতিষ্ঠানটির কার্যালয়ে গিয়ে দেখা মিলল 2 অফিস সহকারীকে। নেই কোনো কার্যক্রম, হকার্স সমিতিতেও যায় না এর কোনো কপি। সবকিছুর জন্য পত্রিকার সম্পাদক দোষলেন ডিএফপিকে। এটা প্রতি 6 মাস পর পর তদন্ত হয়, তদন্ত হওয়ার পরে তারা রিপোর্ট দেয়, এটা আমরা দেই না। আপনি ডিএফপির সাথে কথা বলেন। হাটে হাড়ি ভাঙলেন 1,51,000 প্রচার সংখ্যা দেখানো দৈনিক মুক্ত খবরের সম্পাদক। এইভাবেই চলছে, কিন্তু যে সার্কুলেশন দেয় লিস্ট ও দেখছে 1 লাখ আর 2 লাখ আর 5 লাখ আর 3 লাখ ছাপায় না, কেউ ছাপায় না। ডিএফপির হিসাব, রাজধানী সহ সারা দেশে সরকারি বিজ্ঞাপনের সুযোগ পাওয়া দৈনিকের সংখ্যা 581টি। মূলত সরকারি বিজ্ঞাপনের সুযোগ নিতেই এইসব দৈনিকের প্রচার সংখ্যা ভুয়া দেখানো হয়। সংবাদপত্র হকার্স বহুমুখী সমিতি বলছেন এত সংবাদপত্র তারাও বিতরণ করেন না। আমাদের এখানে যে পত্রিকাগুলো আসে না, আসলে বেসিক্যালি আমরা এগুলোর নামও জানি না, তারা কতটুকু বের করে না কারণ জানি না। আমরা যেগুলো আসে এগুলো আমরা প্রপারলি ডিস্ট্রিবিউট করছি এবং এরা ভালো আছে। অনুসন্ধানে দেখা যায় ভুয়া প্রচার সংখ্যার দৈনিকগুলো সরকারি বিজ্ঞাপন ছাপিয়ে ভাগ ভাটোয়ারা করে নিয়ে নিচ্ছে কয়েকশো কোটি টাকা। এই যেমন মুজিবনগর দিবস উপলক্ষে গত এপ্রিলে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় থেকে 50টি সংবাদপত্রে 20 লাখ টাকার বিজ্ঞাপনের সুপারিশ করা হয় মন্ত্রণালয়ের উপসচিব আমজাদ হোসেনের স্বাক্ষরে। এই তালিকায় থাকা 2-3টি সংবাদপত্র ছাড়া বাকিগুলো বাজারে নেই। এই বিষয়ে প্রশ্ন করায় দুর্ব্যবহার করেন তিনি। কথা বলবেন কেন? আমার তো জানতে হবে এটা। আপনি আমার কাছে জানবেন কেন? উত্তেজিত হইলে হবে না। আপনারা অবশ্যই উত্তেজিত। আপনি যেখানে যাওয়ার ওই জায়গায় যাবেন। আপনি আমার কাছে জানতে চান কেন? কারণটা কি? না, কারণটা হচ্ছে আপনারা এই মাস্তানি করেন অফিসে ঢুকে নাকি? তবে তথ্য প্রতিমন্ত্রী বলেন এই বিষয়গুলো আমলে নিয়ে কাজ করবেন তিনি। ডিএফপি যে প্রক্রিয়াতে সার্কুলেশনটা বের করে, এটা কিন্তু কতগুলো প্রিন্ট হচ্ছে সেটা দিয়ে আপনার গুনলে হবে না, কতগুলো প্রিন্ট হওয়ার পর বিক্রি হচ্ছে। কাজে এই প্রক্রিয়াটার মধ্যে আমরা কিছু পরিবর্তন আনার চেষ্টা করছি, একটা ফুল প্রুফ সিস্টেম তৈরি করা, যেন এখানে একটা নিখাদ লিস্ট আমরা তৈরি করতে পারি। শুধু ভুয়া প্রচার সংখ্যাই নয়, সংবাদকর্মীদের জন্য সরকার ঘোষিত ওয়েজ বোর্ড বাস্তবায়ন নিয়েও মিথ্যাচার করেন এই সংবাদপত্রগুলো। মোহাম্মদ ওমর ফারুক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন থাকছে আমাদের অনুসন্ধানীমূলক অনুষ্ঠান তালাশে আজ রাত 9টায়। হজযাত্রায় কিছু ভিসা জটিলতা থাকলেও তা দ্রুত সমাধান করা হয়েছে, দাবি হজ অফিসের। সেই সঙ্গে হাজিদের এবার সৌদিতে কোনো ভোগান্তিতে পড়তে হবে না বলেও জানায় সংস্থাটি। এদিকে 15তম দিনে 5টি ফ্লাইটে সৌদি আরব যাচ্ছেন প্রায় 1000 যাত্রী। এ পর্যন্ত সৌদি পৌঁছেছেন প্রায় 40,000। হজযাত্রায় এ পর্যন্ত কোনো ভোগান্তি হয়নি বলে জানান যাত্রীরা। স্বজনদের সাথে হজযাত্রীদের যোগাযোগ সহজ করতে গ্রামীণ ফোন সহ অন্য টেলিকম অপারেটররা দিচ্ছে রোমিং সুবিধা। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে যুক্ত হবে প্রাণ। তাই হজ যাত্রীদের পদচারণায় মুখর আশকোনা হজ ক্যাম্প। দেশের বিভিন্ন জেলা থেকে আসা হজ যাত্রীরা বলছেন আল্লাহর হুকুম পালন করতেই তাদের সৌদি যাত্রা। হজের সার্বিক ব্যবস্থাপনায় খুশি তারা। আল্লাহর রহমতে খুব ভালো ব্যবস্থা, কোনো সমস্যা নেই। আল্লাহ খুব সহি সালামতে আনিছেন এবং আমরা খুব ভালো আছি। অনেকদিন আগে থেকে একটা শখ ছিল যে একবার হলেও হজ করব, তো এই 4-5 বছর করোনার জন্য যেতে পারি নাই, এবার যাচ্ছি। হাজি ক্যাম্পে যে এত সুন্দর ব্যবস্থাপনা, এটা কখনো কল্পনাও করিনি। এদিকে হজ অফিসের পরিচালক বলছেন কোনো রকম ভোগান্তি হয়রানি ছাড়াই যেন সবাই সৌদি যেতে পারেন সে লক্ষ্যে কাজ করছেন সবাই। যাদের ভিসা জটিলতা আছে তাও দ্রুত কেটে যাবে। 85,725 জন হজযাত্রীর মধ্যে 84,772 জন ইতিমধ্যে ভিসা পেয়ে গেছেন, প্রিন্ট হয়ে গেছে। আর 948টি ভিসা এখন প্রিন্টের অপেক্ষায় আছে। সকল হজযাত্রীর টিকিটের টাকাটি ব্যাংকে কিন্তু গচ্ছিত আছে এবং সেই টাকা থেকে তারা পে অর্ডারের মাধ্যমে টিকিট ক্রয় করা হয়ে থাকে। এখন এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া। ইতিমধ্যে প্রায় সব হজযাত্রী হয়ে গেছে, অল্প কিছু সংখ্যক বাকি আছে, সেগুলোও 2-1 এর মধ্যে হয়ে যাবে।
হজ এজেন্সিগুলো সংগঠন হাব সভাপতি জানান, এবার কোনো বেসরকারি এজেন্সি হজ যাত্রীদের সাথে প্রতারণার কোনো সুযোগ পায়নি আর পাবেও না। ব্যাগেজগুলিও এখানে সৌদি কর্তৃপক্ষ রিসিভ করছে এবং তাদেরকে এই ব্যাগেজ আর ঢাকা এয়ারপোর্ট বা জেদ্দা এয়ারপোর্ট কোথাও স্পর্শ করতে হবে না। বিশেষত বয়োজ্যেষ্ঠ হজযাত্রীদের জন্য এটা খুবই ভালো একটা বিষয় যে তাদেরকে তাদের ব্যাগ হ্যান্ডেল করতে হবে না। এই ব্যাগ মক্কা বা মদিনার হোটেল পর্যন্ত চলে যাবে। হজযাত্রীগণ নিজে খালি যাবেন, গিয়ে দেখবেন তাদের ব্যাগ তাদের হোটেলে তারা পাবেন। চাঁদ দেখা সাপেক্ষে 16 জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। 20 জুন থেকে ফিরতি ফ্লাইটে দেশে ফিরবেন হাজিরা। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চট্টগ্রামে স্বাস্থ্য সচেতনতা বাড়াতে 10 কিলোমিটার রানিং ইভেন্টের আয়োজন করেছে রানার্স কমিউনিটি বাংলাদেশ। এ নিয়ে জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছেন সহকর্মী অনুপম শীল। অনুপম, চট্টগ্রামের কোথায় এটি অনুষ্ঠিত হচ্ছে, কতজন প্রতিযোগী অংশ নিয়েছেন, আয়োজনটি সম্পর্কে বিস্তারিত জানাবেন। ভোর 5টায় চট্টগ্রামের সিআরবিতে শুরু হওয়া এই রানিং ইভেন্টটি ইতিমধ্যে শেষ হয়েছে। তবে যারা মূলত এই প্রতিযোগিতা বা এই ইভেন্টটিতে অংশগ্রহণ করেছেন তাদের পদচারণা এখনও কিন্তু সিআরবির এখানে আছে। মূলত সুন্দর স্বাস্থ্য সচেতনতা তৈরির জন্য এই ইভেন্টটি আয়োজন করেছে রানার্স কমিউনিটি বাংলাদেশ এবং তারা যেটি এখনো পর্যন্ত বলছে, আমাদেরকে জানিয়েছেন যে 5 শতাধিক তাদের মোট অংশগ্রহণকারী এখানে উপস্থিত ছিলেন এবং বলা যায় যে চট্টগ্রামে আজকে যেহেতু একটু গরম, সেই গরমকে উপেক্ষা করেই সাধারণ যারা অনেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই ইভেন্টটিতে অংশগ্রহণ করেছে এবং অংশগ্রহণকারীরা যেটি বলছেন যে মূলত তারা এই অর্থাৎ স্বাস্থ্য সচেতনতা বাড়ানো, বিশেষ করে দৌড়ের মাধ্যমে সুস্বাস্থ্য নিশ্চিত করার জন্য তারা প্রতিনিয়ত এই ধরনের প্র্যাকটিস বা অভ্যেসটি করেন এবং সেই প্রেক্ষাপটে এরকম ইভেন্টগুলোতেও তারা অংশ নেন। আর সেই হিসেবে এবার বলা যায় যে বেশ জমজমাট একটি আয়োজন এই রানার্স কমিউনিটি বাংলাদেশ তারা ইতিমধ্যে এখানে করতে পেরেছেন এবং আমরা দেখছি যে বিভিন্ন বয়সী মানুষ মূলত এখানে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। বিশেষ করে আমরা দেখেছি যে ষাটোর্ধ্ব অনেকেই, একটি বেশ বড় সংখ্যার ষাটোর্ধ্ব মানুষ যারা মূলত সবসময়ই তারা শরীরচর্চার মধ্য দিয়ে থাকেন, তারা এই দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। এছাড়া শিশুরা আছেন, বিশেষ করে কিশোররা আছেন এবং নারীদেরও একটি বড় উপস্থিতি আমরা এখানে লক্ষ্য করছি। সবকিছু মিলিয়ে একটি সুন্দর আয়োজন এবং বিশেষ করে সুন্দর সুস্বাস্থ্যের বার্তা দিয়ে এই আয়োজনটি আয়োজকরা ইতিমধ্যে সম্পন্ন করেছেন এবং তারা বলছেন যে এর মধ্য দিয়ে মাদক এবং বিশেষ করে তরুণ সমাজ যে মোবাইল এবং মাদকের মতো বিষয়গুলোর সাথে প্রতি অনেক বেশি আকৃষ্ট হচ্ছে বা আসক্ত হচ্ছে, সেখান থেকে বেরিয়ে আসার জন্য এই ইভেন্টগুলো সহযোগিতা করবে বলে মনে করেন তারা। নিঃসন্দেহে ভালো একটি উদ্যোগ। চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সহকর্মী অনুপম শীল। বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি আরও ঘনীভূত হওয়ার শঙ্কা রয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে সুস্পষ্ট লঘুচাপটি আরও শক্তি অর্জন করে গভীর নিম্নচাপে রূপ নিতে পারে, পরে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার শঙ্কা রয়েছে। তবে এর গতিপথ বা কোথায় আঘাত হানবে তা আরও পরে বোঝা যাবে। এরই মধ্যে সাগরে অবস্থানরত মাছ ধরা নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি চলাচলের নির্দেশনা দেওয়া হয়েছে। এদিকে সারা দেশে উপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আজ খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের 2-1 জায়গায় ঝোড়ো হাওয়া সহ বজ্র বৃষ্টি হতে পারে। চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতে অস্থায়ী দোকান স্থানান্তর নিয়ে মুখোমুখি অবস্থানে দুই সংগঠন। নতুন স্থানান্তরিত স্থানে এককভাবে নিজেদের সংগঠনের পক্ষে দোকান বরাদ্দ দেওয়ার দাবি উভয় পক্ষে, যা নিয়ে উত্তেজনা চলছে সৈকতের ব্যবসায়ীদের মধ্যে। বিবাদমান পক্ষগুলোর সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে বিচ ম্যানেজমেন্ট কমিটি। পতেঙ্গা সমুদ্র সৈকতকে পর্যটক বান্ধব করতে বিচ ম্যানেজমেন্ট কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। প্রাথমিকভাবে কোরবানি ঈদের আগে সৈকতের অস্থায়ী 32টি দোকান সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নেয় এই কমিটি। তবে বাদ সেধেছে পুরনো ব্যবসায়ীরা। তাদের দাবি, আউটার রিং রোড বাস্তবায়নের সময় 552 ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হলেও প্রভাবশালীদের কারণে পরে আর সৈকতে স্থান পায়নি তারা। আর বর্তমান ব্যবসায়ীরা বলছেন সরকারি জায়গায় মালিক সমিতির নামে সুযোগ নিতে চাইছে পুরনো সমিতি। এবং চেয়ারম্যানের মহোদয় কথার রাখতে গিয়ে সম্মান
রাখতে গিয়ে দেশের সম্পদ রক্ষা করতে রাখতে গিয়ে আমি এখন আমার দোকানটা হারাই ফেলছি। এখন তারা উড়িয়ে এসে জুড়ে বসে এখানে দোকান করছে, এদেরকে তালিকা করছে। এখান থেকে এখানে গার্ডেন করবে ঈদুল আজহার উপলক্ষে, এখানে আমাদেরকে এখানে স্থানান্তর করে দিবে, সেটা আমাদের তাও নিজ করেছে। কিন্তু মালিক সমিতিকে কেন দিচ্ছে না? মালিক সমিতি হাইকোর্ট থেকে স্টর্ট করে দেওয়া হয়েছে। জেলা প্রশাসন জানিয়েছে কোনো দোকানদারকে উচ্ছেদ বা নতুন করে বরাদ্দ দেওয়া হচ্ছে না, শুধুমাত্র স্থানান্তর করা হচ্ছে। এক্সিস্টিং যারা আছে বিচ ম্যানেজমেন্ট কমিটি সিদ্ধান্ত নিয়েছে শুধু তাদেরকেই, এইখানে যারা আছে শুধু তাদেরকেই রিলোকেট করবে, সি সাইড থেকে কান্ট্রি সাইডে নিয়ে আসবে। এইখানে নতুন করে কাউকে দোকান দেওয়া বা উচ্ছেদ করা এরকম কোনো বিষয় সিদ্ধান্ত বিচ ম্যানেজমেন্ট কমিটি নেয়নি। অস্থায়ী দোকান সরানোর পাশাপাশি সিসিটিভি ক্যামেরা, চেঞ্জিং রুম ও লকার স্থাপন সহ 16টি উদ্যোগ চালুর সিদ্ধান্ত নিয়েছে বিচ ম্যানেজমেন্ট কমিটি। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। জামালপুরে নির্বাচনী প্রচারণায় ব্যবহার হচ্ছে পলিথিনে মোড়ানো পোস্টার। রোদ বৃষ্টি থেকে রক্ষা পেতে অতিরিক্ত টাকা খরচ করে বানানো পোস্টার শোভা পাচ্ছে নির্বাচনী এলাকা জুড়ে। পলিথিন পোস্টার নিষিদ্ধ হলেও তা মানছেন না প্রার্থীরা। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে প্রতীক বরাদ্দের দিন থেকেই জামালপুরে চলছে প্রচারণা। এর মধ্যে মেলান্দহ ও মাদারগঞ্জ উপজেলার গুরুত্বপূর্ণ জায়গা ছেয়ে গেছে ব্যানার ও পোস্টারে। তবে রোদ বৃষ্টি থেকে বাঁচাতে এসব পোস্টার মোড়ানো হয়েছে নিষিদ্ধ পলিথিনে। সংশ্লিষ্টরা জানান, সাদা কালো একটি পোস্টার বানাতে প্রার্থীদের গুনতে হয় প্রায় 4 টাকা, আর রঙিন একটি পোস্টার বানাতে খরচ হয় প্রায় 6 টাকা। পোস্টার পলিথিনে মোড়াতে খরচ হয় আরও 10 টাকা। পরিবেশের ক্ষতির কথা চিন্তা না করে পোস্টার বাঁচাতে অতিরিক্ত টাকা খরচ করছে প্রার্থীরা। নির্বাচন কমিশনেরকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কয়েকজন প্রার্থী পলিথিন মোড়ানো পোস্টার সারা মাদারগঞ্জে ছড়িয়ে দিয়েছে। জনপ্রতিনিধি হওয়ার আগে এই বিষয়গুলো চিন্তা করতেছে না যে পরবর্তীতে জনপ্রতিনিধি হলে আমাদের মাদারগঞ্জের জন্য কি ক্ষতি হবে। বিগত নির্বাচনে আমি দেখেছি অনেক ড্রেন পরিবেশ দূষণ করে, ড্রেনগুলোতে নদী নালাতে এগুলো পলিথিন মোড়ানো পোস্টারগুলো ড্রেনের ভিতরে ফেলানো হয়। তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনে 2 উপজেলায় 8 জন চেয়ারম্যান প্রার্থী সহ মোট 23 জন আছেন ভোটের লড়াইয়ে। নির্বাচনকে সামনে রেখে জেলার 32 ছাপাখানা থেকে 4 থেকে 5 কোটি টাকার পোস্টার ছাপানোর কথা জানান সংশ্লিষ্টরা। পোস্টারে নিষিদ্ধ পলিথিন ব্যবহার বিষয়ে প্রার্থীরা ক্যামেরার সামনে কথা না বললেও বিধান অনুযায়ী ব্যবস্থা গ্রহণের আশ্বাস জেলা নির্বাচন কর্মকর্তার। প্লাস্টিকে মরিয়ে পোস্টার টানানো বা ঝোলানোর কাজ করেন সেটা বেআইনি হবে। আমাদের নজরে আসলে সেই অনুযায়ী আচরণবিধিতে যে বিধানগুলো রয়েছে সেই অনুযায়ী আমরা ব্যবস্থা গ্রহণ করব। তবে আমরা প্রার্থীদেরকে প্রতীক গ্রহণের সময় বলে দিয়েছি যে পোস্টার ঝোলানোর সময় যেন প্লাস্টিকে না মোড়ানো হয়। পরিবেশ রক্ষার্থে এসব পলিথিনে মোড়ানো পোস্টার নির্বাচনের পর পুনর্ব্যবহার করা সহ প্রার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পিছিয়ে পড়া জনপদের মধ্যে একসময় কুষ্টিয়ার নাম থাকলেও গত 1 দশকে উন্নয়নের ছোঁয়ায় মুছে গেছে সে নাম। মেডিকেল কলেজ, স্টেডিয়াম, 4 লেনের সড়ক, সেতুসহ নানা অবকাঠামো উন্নয়ন দৃশ্যমান হওয়ায় বদলে যেতে শুরু করেছে জেলার চিত্র। এর ফলে মানুষের জীবনমানেও এসেছে পরিবর্তন। ইতিহাস ঐতিহ্যে সমৃদ্ধ কুষ্টিয়ায় একসময় ছিল নিষিদ্ধ দলের অবৈধ অস্ত্রের ঝনঝনানি। পিছিয়ে পড়া জনপদের তালিকাতেও ছিল নাম। তবে গত 10 বছরে যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি ও ক্রীড়াঙ্গনের অবকাঠামোতে লেগেছে উন্নয়নের হাওয়া। গত 10 বছরে বাইপাস সড়ক, শেখ রাসেল হরিপুর সেতু, মেডিকেল কলেজ ও 500 শয্যার হাসপাতাল, আধুনিক শিল্পকলা ভবন, শেখ কামাল স্টেডিয়াম সহ নানা উন্নয়ন কর্মকাণ্ডে পাল্টে গেছে চিত্র। কুষ্টিয়াতে এখন আর কোনো স্কুল, কলেজ, মাদ্রাসা, কোনো টিন শেড বা সেমি পাকা দেখা যায় না। সব 4 তলা ভবন প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে, প্রাথমিক বিদ্যালয় থেকে মহাবিদ্যালয়, কলেজ পর্যন্ত রয়েছে। এসব উন্নয়নের ফলে মানুষের জীবনমানেও এসেছে পরিবর্তন। এতে খুশি কুষ্টিয়াবাসী। ব্যাপক উন্নয়নের একটা আয়োজন হয়েছে এবং আমরা কুষ্টিয়াবাসী এত বেশি এই উন্নয়নটা পেয়েছি যে বাংলাদেশে এই কুষ্টিয়ার মানুষের জীবনমানও অনেক উন্নতি হয়ে গেছে। 2014 সালে কুষ্টিয়াকে মডেল জেলা হিসেবে গড়ার প্রতিশ্রুতি দিয়েছে সরকার। এর অংশ হিসেবে উন্নয়ন ধারা অব্যাহত রাখার কথা জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি। সব জায়গায় রাস্তাঘাট হয়েছে, আর এই রাস্তাঘাট হওয়াতেই আজকে আমাদের প্রিয় নেত্রী যে কথাটি বলেছে যে গ্রাম হবে শহর, এই গ্রাম আসলেই শহরে রূপান্তরিত হয়েছে।
সরকারের এসব প্রকল্পের পাশাপাশি জেলায় শিল্প কারখানা স্থাপন ও কর্মসংস্থানের দাবি জানিয়েছেন জেলাবাসী। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। হোগলাপাতা, পাট, কচুরিপানা দিয়ে তৈরি পাহাড়ি হস্তশিল্পে জীবিকা করছে নীলফামারীর গ্রামীণ জনপদের হাজারো মানুষ। এসব পণ্য রপ্তানি হচ্ছে ইউরোপ, আমেরিকা সহ বিশ্বের প্রায় 40টি দেশে। আয় হচ্ছে বৈদেশিক মুদ্রা। হস্তশিল্পের দক্ষ করে তুলতে গ্রামীণ নারীদের প্রশিক্ষণের ব্যবস্থা করছে জেলা প্রশাসন। নীলফামারী সদরের প্রত্যন্ত গ্রাম হাজীগঞ্জ। দারিদ্রতা ছিল যে গ্রামের মানুষের নিত্যসঙ্গী। কয়েক বছরের ব্যবধানে পাল্টে গেছে সে চিত্র। প্রায় প্রতিটি বাড়িতে চলছে হোগলা পাতা দিয়ে কুটির পণ্য তৈরির কাজ। কুটির পণ্য তৈরি করে অবস্থা পাল্টেছে হাজীগঞ্জ, হালিরবাজার, কীর্তনিয়াপাড়া সহ কয়েকটি গ্রামের প্রায় 1000 পরিবারের। এসব এলাকায় গড়ে উঠেছে ছোট ও মাঝারি কয়েকটি হস্তশিল্প কারখানাও। এতে এই অঞ্চলের নারীরা হয়েছেন স্বাবলম্বী। মাল অফিস থেকে আমাকে দিয়ে যায়, আমি সব সদস্যগুলোকে ডাকি, ওরা আসে, যার যতটুকু লাগে রশি ফ্রেম নিয়ে যায়, নিয়ে যাওয়ার পরে বাসায় কাজ করে। ফুলের টব বানাই, তারপর ট্রাং বানাই, তারপর স্কোয়ার বানাই। আমরা একা কাজ করি 8000 7000 উঠাই, আর যারা পরিবারে 4-5 জন কাজ করে তারা মনে করেন 10-15 কেউ 20,000 পর্যন্ত উঠায়। স্থানীয়দের হাতে তৈরি 230 ধরনের পণ্য শুধু দেশে নয়, ছড়িয়েছে ইউরোপ, যুক্তরাষ্ট্র সহ বিশ্বের 40টি দেশে। ইউরোপের প্রায় 40টা কান্ট্রিতে আমাদের এই প্রোডাক্ট যাচ্ছে এবং এর পাশাপাশি অস্ট্রেলিয়া এবং ইউএসএ তো আমাদের কিছু প্রোডাক্ট যাচ্ছে। এই প্রোডাক্ট সেল করে আমরা প্রতি বছরে প্রায় 100 কোটি টাকার মতো বাংলাদেশে বৈদেশিক মুদ্রা অর্জন করে থাকি, যেটা বাংলাদেশি টাকায়। শ্রমিকদের দক্ষতা ও উদ্যোক্তাদের সক্ষমতা বাড়াতে সরকার সহযোগিতা করছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। মহিলা বিষয়ক অধিদপ্তর, যুব উন্নয়ন অধিদপ্তর বা বিসিক, তারা প্রত্যেকে কিন্তু এই জাতীয় হস্তশিল্পের প্রশিক্ষণ দিয়ে থাকে এবং জেলার বিভিন্ন প্রান্তে মহিলারা এই প্রশিক্ষণ গ্রহণ করে স্বাবলম্বী হয়েছে। এই সমস্ত দপ্তরের সাথে আমরা যদি দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষকেও সমন্বয় করতে পারি, তাহলে আরও মানসম্মত প্রশিক্ষণ এদের জন্য তৈরি করা হবে বলে আমরা মনে করছি। হোগলা পাতা ছাড়াও পাট ও কচুরিপানা দিয়েও পরিবেশ বান্ধব হস্তশিল্প তৈরি করছেন এই অঞ্চলের নারীরা। মাহমুদ আল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, নীলফামারী। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরে বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।